আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্রেইন কনভারসেশন। আজকে আমরা কথা বলবো আমাদের সংসদের উচ্চকক্ষ নিয়ে। আমরা জানি যে কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের মিটিংগুলি চলছে সমস্ত রাজনৈতিক দল, এবং সেখানে আমরা জানি যে সব রাজনৈতিক দলগুলি 100টি আসনের উচ্চকক্ষে রাজি হয়েছে। এখানে আমরা ঐক্যমত্য পেয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই 100 সদস্য কিভাবে নির্বাচিত হবে। মোটা দাগে দুটি প্রপোজাল আছে। একটা হচ্ছে পিআর অপশন। পিআর মানে হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। সেটা হচ্ছে যে সংসদ নির্বাচন হবে নিম্নকক্ষের 300 আসনে। 300 আসনে প্রার্থীরা বিভিন্ন দল থেকে দাঁড়াবেন। যে দল যত পার্সেন্ট ভোট পাবে উচ্চকক্ষে সেই পরিমাণ আসন পাবে। যেমন কথার কথা, যদি আমরা 2001-এর নির্বাচনটা দেখি, তখন বিএনপি 41% ভোট পেয়েছিল। কাজেই তখন যদি এটা থাকতো 41% ভোট থেকে 41 জন, অ্যাটলিস্ট 41 জন, 41 আপার হাউস মেম্বার হতো। অথবা 91-এর ইলেকশনে বিএনপি 31% ভোট পেয়েছিল, তাহলে পরে তারা অ্যাটলিস্ট 31 জন আপার হাউসে পাবে। এটা হলো পিআর আপার হাউসের মেইন কথাটা। এইটার অল্টারনেটিভ একটা প্রপোজাল আছে, যেটা অ্যাকচুয়ালি বিএনপি বোধহয় একমাত্র উম, রাজনৈতিক দল অথবা প্রধান রাজনৈতিক দল যারা অল্টারনেটিভ একটা প্রপোজাল দিয়েছে। সেটা হচ্ছে যে নিম্নকক্ষে যে 300টা সিট হবে, ওই 300টা সিটে যে যে পার্টি যতগুলি সিট পাবে, উচ্চকক্ষে ওই একই প্রপোর্শনে, মানে ওই সিটের প্রপোর্শনে উচ্চকক্ষে ভোট পাবে। মানে নিম্নকক্ষে 300টার মধ্যে 140টা সিট যদি বিএনপি পায়, 91 যেটা পেয়েছিল, তাহলে উচ্চকক্ষে আহ, ওই প্রপোর্শনেটলি 140-এর 3 ভাগের 1 ভাগ, উইচ ইজ থিঙ্ক কত হয় সেটা, 140-এর 3 ভাগের 1 ভাগ, 45 টাইপের 47 47, 47 সিট পাবে। ঠিক আছে। সো বিএনপির প্রপোজাল অনুযায়ী নিম্নকক্ষে 140টা সিট নিয়ে ও উচ্চকক্ষে 47। আর পিআর অপশন হচ্ছে নিম্নকক্ষে 31% নিয়ে উচ্চকক্ষে 31। আবার 2008-এর ইলেকশনটা যদি আমরা দেখি, তখনকার হিসাবে ছিল যে বিএনপি 32% ভোট পেয়েছিল নিম্নকক্ষে, কিন্তু সিট পেয়েছিল 28টা। সো বিএনপির প্রপোজাল অনুযায়ী হলে উচ্চকক্ষে তাহলে পরে বিএনপি পেত 9টি, আর পিআর হলে পরে পেত 32, 32টা। সো এই হলো গিয়ে মোটা দাগে দুইটা অপশন। এবং আমরা কথা বলবো যে পিআর অপশনটাতে, পিআর অপশনটার আহ, বিভিন্ন দিক নিয়ে আর কি আমরা কথা বলবো। সো আমরা প্রথমে শুরু করি আম, আসিফকে দিয়ে। যে আমার, বাই দ্য ওয়ে, আমি ইন্ট্রোডিউস করতে ভুলে গিয়েছি। আমাদের সাথে আছেন ফাহিম মাসরুর, আসিফ সাহান এবং শফিকুর রহমান। আমরা সবাই বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের সদস্য। আমরা সবাই নাগরিক কোয়ালিশনেরও সদস্য। এবং আমরা এই এই ইস্যুগুলো নিয়ে, এই রিফর্মের ইস্যুগুলো নিয়ে, সংস্কারের ইস্যুগুলো নিয়ে গত কয়েক মাস ধরেই কথা বলে আসছি। তো সবাইকে সবাইকে ওয়েলকাম। আমরা শুরু করছি আসিফ সাহানকে দিয়ে। যে আসিফ, পিয়ার আপার হাউস ইন দ্য ভেরি হাই লেভেল, যেটা রাইট। আমি বললাম। হ্যাঁ। জো সো এইটা থেকে, এটার সাথে নাগরিক কোয়ালিশন এক্স্যাক্টলি ব্রডলি কি প্রপোজ করেছে সেটা দিয়ে আমরা শুরু করি। না, থ্যাংক ইউ। মানে বেসিক্যালি যে কথাটা একটু আগে আপনি বললেন যে আমরা যদি হচ্ছে গিয়ে পিআর সিস্টেমে যাই আপার চেম্বার, তাহলে হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা চলে আসে সেটা হচ্ছে যে আমরা ডিস্ট্রিবিউশন, সিটের ডিস্ট্রিবিউশনটা আসলে হচ্ছে গিয়ে কিভাবে কিভাবে করছি। এবং আপনি তো এক্সপ্লেইন করলেন যে যে দুইটা প্রপোজাল আছে, একটা হচ্ছে গিয়ে পার্সেন্টেজ অফ ভোট, জেনারেল ইলেকশনে একটা রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পাচ্ছে সেই অনুযায়ী সিট আসবে। আরেকটা হচ্ছে যে যত সিট, যতগুলো সিট পেয়েছে তারা, সেই সিটের প্রপোর্শন অনুযায়ী হচ্ছে গিয়ে আপার চেম্বারে তার আসন সংখ্যা নির্ধারিত হবে। এখন আমরা এই যে আপার চেম্বার করার একটা উদ্দেশ্যটাকে, আপার চেম্বার করার একটা মূল উদ্দেশ্যটা তো হচ্ছে এই জায়গাটাতে যে আমরা দেখেছি যে অতীতে আমরা কনস্টিটিউশন খুব অরবিট্রারিলি চেঞ্জ করতে পারি। আমরা 2001-এও দেখেছি যে এটা একটা বড় ধরনের, কারণ বাংলাদেশের মানুষ অনেক সময় আমরা যেটা দেখছি একটা ভোট অন অ্যাঙ্গার,
এন্টি ইনকামবেন্সি বা ইনকামবেন্টের প্রতি অ্যাঙ্গারটা এত বেশি চলে যায়, যার ফলশ্রুতিতে হচ্ছে যে মানুষ আরেকটা দলকে হচ্ছে কি একটা মানে বড় সংখ্যায় জিতিয়ে নিয়ে আসে। তো ওইটা যখন হয় তখন 2/3 মেজরিটি খুব ইজিলি লোয়ার হাউসে অ্যাচিভ করা যায়। লোয়ার হাউস যেহেতু যখন 2/3 মেজরিটি খুব ইজিলি অ্যাচিভ করা যায়, এটা 2001-এও হয়েছে, 2008-এও হয়েছে, তখন এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা খুব সোজা হয়ে যায়। এবং যখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা সোজা হয়ে যায়, তো তখন যেটা হয় হচ্ছে কি রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক না কেন, সে আরো লম্বা সময় ক্ষমতার জন্য কি কি করা যেতে পারে, ইনস্টিটিউশন গুলোকে কিভাবে ডিস্ট্রয় করা যেতে পারে, বা কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতো ব্যবস্থা, এগুলো তো ওইটার মাধ্যমেই হচ্ছে। এখন আপার চেম্বারের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, আমরা তো চেক এন্ড ব্যালেন্সটা তৈরি করতে চাচ্ছি, এই জিনিসটাকে আটকাতে চাচ্ছি, এই ঘটনাটা যাতে যেন এত ইজিলি ঘটতে না পারে। এখন সেই জায়গায় এসে আপনি যে দুইটা যে প্রপোজালের কথা বলা হলো, যে একটা হচ্ছে আসনের, আরেকটা হচ্ছে ভোটের। আমি জাস্ট নাগরিক কোয়ালিশনের বিষয়ে বলার আগে জাস্ট এই জিনিসটা একটু জাস্ট পরিষ্কার করে নিচ্ছি আর কি। যে যেমন আমরা 2008-এর আওয়ামী লীগের উদাহরণটাই যদি যাই, যে আওয়ামী লীগের 48% ভোট ছিল, তার মানে হচ্ছে আওয়ামী লীগ উচ্চ কক্ষে পেতে হচ্ছে 48টা আসন। এখন যদি এইরকম হতো, যে যদি বিষয়টা থাকতো এরকম যে সংবিধান সংশোধনের জন্য দুই কক্ষে আপনার অ্যাবসলিউট মেজরিটি লাগবে, 2/3 মেজরিটি, এরকম একটা প্রভিশন যদি থাকতো, তাহলে আওয়ামী লীগের উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে সে খুব ইজিলি তত্ত্বাবধায়ক সরকার যেটা বাতিল করেছে বাতিল করে ফেলতে পারে। উচ্চ কক্ষে কিন্তু তার যখন 66টা বা 67টা ভোট লাগবে, তখন কিন্তু 48-এর সাথে তার আরো 19 বা 18টা মানে ভোট তার দরকার হয়। তার মানে হচ্ছে ওইখানে কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর এটাকে ঠেকানোর একটা উপায় থাকবে। আর যদি আমি আসন সংখ্যার বিন্যাসে আসি, বিএনপির যে প্রপোজাল, তাহলে আওয়ামী লীগের আসন ছিল 230টা, তার মানে হচ্ছে উচ্চকক্ষে তার আসন হতো 69টা। আর 69টা থাকা মানে কিন্তু আপনি কনস্টিটিউশনকে আর কোনো প্রোটেকশন দিতে পারতেছেন না। সেই যে 2/3 মেজরিটি বা যেটা, আওয়ামী লীগ কিন্তু স্টিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফেলতে পারতো যদি হচ্ছে আমরা 2/3 সিস্টেমে যেতাম। আমার মনে হয় আমরা নাগরিক কোয়ালিশনে এই জিনিসটাকে খুব গুরুত্ব দিয়েছি, যে মানে এই কনস্টিটিউশনের প্রোটেকশনের ব্যাপারে, এবং সেই কারণে আমরা আসনের ভিত্তিতে যে প্রপোর্শন সেটাকে আমরা রিজেক্ট করেছি, এবং আমরা মনে করেছি যে এই যে ভোট, একটা রাজনৈতিক দল যে পরিমাণ হচ্ছে গিয়ে ভোট পাবে, সেই ভোটের পার্সেন্টেজ অনুসারে সিটটা আপার চেম্বারে থাকবে। এবং এইটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, যে এর ফলশ্রুতিতে যেটা হবে, যে আমরা অনেক সময়ই দেখেছি, এই যে এটা তো একটা খানিকটা বৈষম্যর মতো, যে একটা রাজনৈতিক দল 40% ভোটও পাবে, কিন্তু তার আসন সংখ্যা হবে 58টা, 60টা বা 90টা। বা একটা রাজনৈতিক দল 30-32% ভোট পাচ্ছে, কিন্তু তার আসন সংখ্যা হচ্ছে মাত্র 28। যেখানে 32% মানুষ দেশের একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করছে, সেটা তো একটা বিশাল নাম্বার, কিন্তু তার ভয়েসের রিফ্লেকশন তো আপনি লোয়ার হাউসে করতে পারছেন না, কারণ 28 এত ইনসিগনিফিকেন্ট একটা নাম্বার, এটা দিয়ে আপনি কোনো লেজিসলেশনকে আটকাতে পারবেন না, কোনো লেজিসলেশনে ইনপুট দিতে পারবেন না, আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট তো ঠেকানোর কোনো রাস্তাই নেই। তো যদি হচ্ছে গিয়ে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আমরা যে মডেলটার কথা বলছি, যে ভোটের হিসেবে, ভোটের পার্সেন্টেজে, তাহলে 32% একটা নাম্বার, যে নাম্বারটাকে ইউটিলাইজ করে অ্যাটলিস্ট কনস্টিটিউশনের ওই প্রোটেকশনটা দেওয়া যাবে, ওভারসাইট রোলটাকে আরো সিগনিফিকেন্টলি পাওয়া যাবে। আমার মনে হয় আপার হাউসের রোল নিয়ে পরে কথা বলবো। So, আপাতত আমি নাগরিক কোয়ালিশনের পজিশনটা জাস্ট এখানেই, পিআর এর নির্বাচন প্রক্রিয়ায় আমরা যে এই ভোটের পার্সেন্টেজের উপরে নির্ভর করছি, এই কথাটা জাস্ট উল্লেখ করতে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আসিফ। আহ, এখন বিএনপি যখন প্রথম আপার হাউসের কথা বলেছিল 2016 সালে, হ্যাঁ, যে তারেক রহমান সাহেব এবং তারপরে হয়তো আহ, আহ, বেগম খালেদা জিয়া বা বিএনপির নেতৃবৃন্দ যখন কথা উচ্চকক্ষের কথা বলা শুরু করে, এবং তাদের 31 দফায় যেটা আছে সেটাতে কিন্তু তারা উচ্চকক্ষে বলেছিল এইভাবে যে দে ওয়ান্ট টু ইনকর্পোরেট নন পলিটিক্যাল পিপল, অ্যাকমপ্লিশড ইন্ডিভিজুয়ালস, হ্যাঁ, যে সমাজের বিভিন্ন সেক্টরে যারা অ্যাচিভমেন্ট আছে এরকম মানুষ, তাদেরকে রাজনীতিতে নিয়ে আসার জন্য এইভাবে একটা কথা বলা হয়েছিল। সেখানে কিন্তু তারা মানে আসিফ আপনি যেগুলো বললেন যে ওভারসাইট অথবা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা চেকস অ্যান্ড ব্যালেন্সেস বা অপোজিশন মানে বেটার ডিস্ট্রিবিউশন অফ প্রেফারেন্সেস, হ্যাঁ, এইসব কথা কিন্তু তারা বলেনি। তো ওই প্রেক্ষিতে আমি এখন ফাহিমের কাছে যেতে চাই যে ফাহিম, আপনার মতে আপনার অবজারভেশনে
যে হোয়ার ইজ বিএনপি কামিং ফ্রম, তারা এটা অপোজ করছে, তারা বা অপোজ করলে বা আমি দেখেছি যে সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে আমরা চিন্তা করতে পারি সাবজেক্ট টু সার্টেন আদার থিংস। হ্যাঁ, সো আপনার অবজারভেশনে হোয়ার ডু ইউ সি বিএনপি কামিং ফ্রম এবং তারা কি আর্গু করছে? ধন্যবাদ জ্যোতি। আমার কাছে মনে হয় বিএনপির যেই পার্সপেক্টিভটা ছিল, অফকোর্স সেটারও একটা ভ্যালিড পার্সপেক্টিভ আছে, যে তারা চায় যে আপার হাউসে, অনেক ক্ষেত্রে লোয়ার হাউসে ইলেকশনটা এফটিপিটিতে যেরকম অত্যন্ত কম্পিটিটিভ, খুব লোকাল লেভেলের অনেক ধরনের স্ট্রেংথের ব্যাপার আছে, ওখানে হয়তো খুব কোয়ালিফাইড লোক যারা আহ, আহ, হয়, তারা হয়তো মানে এই এই ফাইটে, মানে এত গ্রাসরুট লেভেলের ফাইটে জিতে আসা ডিফিকাল্ট। এবং সেখান থেকেই তারা হয়তো মনে করেছে যে যে সকল আসলে খুব কোয়ালিফাইড পার্লামেন্টারিয়ান কোনোভাবে লোয়ার হাউস আসতে পারছে না, বাট দে ক্যান অ্যাড সিগনিফিক্যান্ট এক্সপার্টিজ অর ইন্টেলেকচুয়াল ভ্যালু, তারা হয়তো আপার হাউসে আসতে পারে। এবং সাথে সাথে যারা একেবারেই নন পলিটিক্যাল কিছু লোকও কিন্তু আসতে পারে, উইচ ইজ, মানে আমি অ্যাজ এ ফিলোসফি ব্যাপারটাকে কিন্তু সাপোর্ট করি। কিন্তু এর অর্থ এই না যে আহ, মানে এটা করতে হলে পিআর এর মাধ্যমেই করতে হবে। সে ফর এক্সাম্পল, যদি বিএনপি আগামী ইলেকশনে হয়তো সে 45% বা তার উপরে পায়, স্টিল তারা কিন্তু ক্লোজ টু 50 সিট তারা আপার হাউসে পাবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে। হয়তো যদি বিএনপির বর্তমান যেই সিট বেস যেই ডিস্ট্রিবিউশন, সেখানে হয়তো তারা 70টা পাবে, বাট আপার হাউস যদি পেয়ার বেসড হয় তাহলে সেখানে হয়তো তারা এনিথিং ফ্রম 45 to 50, ইভেন খুব যদি মানে ওভারওয়েলমিং বিএনপি হয়তো এবার এবারে পার্টিকুলার এবারে ইলেকশনে যদি পারফর্ম করে, তাহলে হয়তো ইট ক্যান অলসো গো ইভেন, তাদের আপার হাউসেও কিন্তু 50 বেশি, 55-60 হতে পারে, একেবারে অস্বাভাবিক কিছু না। বাট ধরে নিলাম আমি কনজারভেটিভলি তারা এখানেও তারা 45-50%, 45 to 50 সিটস পাবে। তো ওই সিটটার মধ্যে এই কাকে সিটটা ডিস্ট্রিবিউট করবে সেটা কিন্তু তাদের হাতে, নট নেসেসারিলি যে আসলে আমি, যদিও এটা ইলেকশন কমিশনের একটা কমিশনে আসছিল যে ওই যতগুলো সিট হবে তার 50% নন পলিটিক্যাল লোক হতে হবে। আমি আসলে ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে পলিটিক্যাল পার্টির উপরেই ছেড়ে দেওয়া উচিত। পলিটিক্যাল পার্টি যদি মনে করে যে তার যে 45টা বা 50টা সিট পেল মানে তার জন্য বরাদ্দ হলো, সেটা সে আহ, সব একাডেমিককে মানে এটা ডিস্ট্রিবিউট করবে বা সব প্রফেশনালদের করবে, এই এই ডিসকাশনটা তার হওয়া উচিত। বা সে যদি মনে করে যে না, এখানে সে শুধু এক্সপার্ট পলিটিক্যাল এক্সপিরিয়েন্স লোকজনকে করবে, সেটাও তার করা উচিত। তো এই ফ্লেক্সিবিলিটি কিন্তু থাকছেই। আসলে আমার কাছে যেটা হয়তো আসিফও যেটা বলার চেষ্টা করেছে, সেটা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ এ নাম্বার গেম। নাম্বার গেমটা আসলে ইম্পর্টেন্ট। একটা তো আহ, আসিফ খান বলল যে পার্টিকুলারলি কিছু কিছু জায়গায় কনস্টিটিউশন চেঞ্জ করা, যেটা অনেক ক্ষেত্রে গণবিরোধী, সেটা হয়তো লোয়ার হাউসের সিম্পল ভোট মেজরিটি দিয়ে এটা করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপার হাউস একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। বাট আমি আসলে শুধুমাত্র এটা কনস্টিটিউশন পার্সপেক্টিভটা অফকোর্স ইম্পর্টেন্ট। যদি আমরা জানি যে কনস্টিটিউশন চেঞ্জ হলে আসলে হয়তো প্রতি 7-8 বছরে বা 8-10 বছরে একবার চেঞ্জ হয়, বাট দেয়ার ইজ এ রেগুলার ডে টু ডে থিং। আমি আসলে আপার হাউসের ব্যাপারে মাচ মোর এক্সাইটেড দ্যাট আসলে লোয়ার হাউসে দেয়ার উইল বি লট অফ থিংস, নট অনলি মানে ডিফারেন্ট লেজিসলেটিভ আইন করা, যেটা আসলে আহ, আমাদের প্রস্তাবে বা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবেও আছে যে প্রতিটা আইনই আসলে পাশ হওয়ার আগে একবার আপার হাউসে যাবে ফর এ রিভিউ। ইট ডাজন্ট মিন দ্যাট তারা ইচ্ছা করে ওটাকে ভেটো দিতে পারবে। হ্যাঁ, তারা ওটাকে রিভিউ করবে এবং সেটা সবাই এটা নিয়ে ডিসকাশন হবে সেখানে। যেটা আমরা নর্মালি দেখি যে লোয়ার হাউসে যে যে পার্টি 200-250 মতো সিট থাকে, তারা আসলে তেমন ওই লেভেলে আলোচনাও হয় না, খুব ইন্টেলেকচুয়াল লেভেলে খুব ইনডেপথ আলোচনা হয় না। জাস্ট সেখানে ওই আইনের আলোচনার মধ্যে অনেক ধরনের ইরিলেভেন্ট কথাবার্তা হয়, লোকাল ইস্যুতে কথাবার্তা হয় এবং আইনটা আসলে পাশ হয়ে যায়। কিন্তু সেটা যখন আপার হাউসে হবে, উই আর এক্সপেক্টিং দ্যাট ওখানে আসলেই সিরিয়াস ডিসকাশন, সিরিয়াস ইন্টেলেকচুয়াল লেভেলের ডিসকাশন হবে। এবং তারপরে তারা হয়তো এটাকে আটকাতে পারবে না যদি সমস্যা থাকে, বা তারা দে ক্যান সেন্ড ইট ব্যাক টু লোয়ার হাউস এবং তাদের ইনপুট দিয়ে। সেটি একটা এক নম্বর ব্যাপার। আরেকটা হচ্ছে, যদি আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পরে ফলে একটু ব্যালেন্স থাকে, সে ফর এক্সাম্পল অলমোস্ট কাইন্ড অফ 50-50 একটা ব্যালেন্স থাকে, তাহলে আপার হাউসের যেই সংসদীয় কমিটিগুলি হবে, বিকজ উই আর অলসো সাজেস্টিং যে আপার হাউসে বেশ কিছু ওভারসাইট কমিটি থাকবে, এবং ওই কমিটিগুলোর মধ্যে কিন্তু দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই মেজরিটি থাকবে আসলে অপোজিশন লিডাররা, একটা অপোজিশন না, হয়তো মাল্টিপল অপোজিশন লিডাররা থাকবে। তো তখন সেই
আহ, এবং আমরা জানি লোয়ার হাউসেও আসলে সব ক্ষেত্রে কিন্তু আসলে কমিটি হবে। যদি আমরা এবার একটা ভালো জিনিস হয়েছে যে লোয়ার হাউসের কমিটির কিছু কিছু জায়গায় হেড অফ স্ট্যান্ডিং কমিটিতে অপোজিশন লিডার থাকবে, কিন্তু আমরা জানি যে আসলে অপোজিশন লিডার থাকলেও মেজরিটি অফ দ্য মেম্বার্স উইল বি ফ্রম গভর্নমেন্ট পার্টিস, কারণ গভর্নমেন্ট পার্টির লোয়ার হাউসে মেজরিটি। কিন্তু আপার হাউসে দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দেয়ার উইল বি নাম্বার অফ আপার হাউস কমিটিজ, ওভারসাইট কমিটিজ, যেখানে আসলে মেজরিটি বা অলমোস্ট হাফ অফ দোজ পিপল উইল অ্যাকচুয়ালি কাম ফ্রম অপোজিশন। তো সেই কমিটিগুলো will be much more actually balanced and much more stronger, and they can actually have lot of information, lot of insights on the different government ministry তে বা অন্যান্য জায়গায় যে কোনো ফাইল তারা they can ask for those things, they can make accountable executive accountable, much more accountable on in those upper house committees. So আমার কাছে মনে হয় it is a kind of, আমরা সবসময় বলছি যে উই রিয়েলি ওয়ান্ট, যেটা আমরা দেখেছি গত 15-16 বছরে, দেয়ার ওয়াজ নো কাইন্ড অফ চেকস অ্যান্ড ব্যালেন্স এবং পাওয়ার শেয়ারিং না। আমার কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় যে আমরা আসলে চেকস অ্যান্ড ব্যালেন্স যেরকম ইম্পর্টেন্ট, পাওয়ার শেয়ারিংও ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আসলে আপার হাউসে দেয়ার আমাদের যারা অপোজিশন পলিটিশিয়ানস আছে, অপোজিশন পার্টিরা আছে, দে উইল হ্যাভ এ কাইন্ড অফ সিরিয়াস স্টেক ইন পাওয়ার অফ অফ গভর্নেন্স। তো সেই জায়গাটা আমার কাছে আসলে মোর ইম্পর্টেন্ট। অফকোর্স কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট অন এ ডে টু ডে থিং আমরা মনে করি দে ক্যান অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দ্য উইল অফ অর অ্যাসপিরেশন অফ আওয়ার পিপল মাচ বেটার, বিকজ তারা যেহেতু অপোজিশন আছে, দে উইল অলওয়েজ ট্রাই টু মেক দ্য এক্সিকিউটিভ মোর অ্যাকাউন্টেবল। দ্যাটস এ ভেরি ইনসাইটফুল অবজারভেশন, ফাহিম। আসলে আহ, আমরা তো আমাদের আমাদের রিফর্ম ডিসকোর্সটা পুরোটাই, বা পুরোটা না হলেও সাবস্ট্যান্সিয়ালি হচ্ছে যে কিভাবে সরকারে যারা আছে তাদেরকে রিফর্ম করা যায়। কিন্তু আসলে অপোজিশনেরও যে একটা রিফর্ম দরকার, বা অপোজিশন কিভাবে কন্ডাক্ট করবে নিজেদেরকে, দ্যাট ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আমাদের যখন নাইনটিজের এক্সপিরিয়েন্সে আমরা কি দেখেছি যে যারা অপোজিশনে ছিল নাইনটিজে, দে ডিডন্ট হ্যাভ এনি ইনসেন্টিভ টু, মানে ওই পার্লামেন্টে গিয়ে অপোজিশন করার মতো কোনো ইনসেন্টিভ তাদের ছিল না, স্কোপও ছিল না। সো দে টুক টু দ্য স্ট্রিটস, যে এক মুহূর্তে শান্তিতে থাকতে দেবো না বলে আমরা হরতাল শুরু করে দিয়েছি। We want to avoid that. So we want to create some avenue যেখানে opposition can actually make a lot of noise, lot of মানে raise a lot of noise, কিন্তু সেটা in a constructive way. And একটা আসলে সেই সেন্সে আপনি যেটা বললেন যে আপার হাউসে যদি কোনো একটা ইস্যু নিয়ে আহ, আহ, একটা টেলিভাইজড ডিবেট হয়, এবং সেখানে ইয়ের আর কি আপনার মানে এক্সপিরিয়েন্স পার্লামেন্টারিয়ানসরা গভর্নমেন্ট অফিসিয়ালদেরকে গ্রিলিং করে, ইনভেস্টিগেট করে, কোনো বা কনফার্মেশন হিয়ারিং করে, বা কোনো একটা আইনের দিয়ে সেটা নিয়ে ডিবেট করে, যেরকম যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ডু এক্স ওয়াই জেড, সেটার এই প্রবলেম আছে। হ্যাঁ, তো আমরা তো দেখি যে এরকম যে ইউটিউবে টক শোতে বা আমাদের দেশে প্রচুর মানুষ এগুলি দেখে। দের ইজ এ মার্কেট ফর দ্যাট। দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট উই আর আস্কিং, বাট উই আর আস্কিং ইন এ ফর্মাল পার্লামেন্টারিয়ান সেটিং। সেটা, আই থিঙ্ক দ্যাট কুড হ্যাভ এ ম্যাসিভ ইম্প্যাক্ট অন পলিটিক্স, পলিসি অ্যান্ড সো অন। সো দ্যাটস, সেখান থেকেই আমি শফিকের কাছে যাচ্ছি। সো শফিক, আপনি বলছিলেন কিছুদিন আগে যে উইনার টেকস অল পলিটিক্স, এবং হাউ সেটা বাংলাদেশের জন্য ইন দ্য পাস্ট প্রবলেম ছিল, এবং সেই পার্সপেক্টিভে একটা হায়ার লেভেল পিয়ার আপার হাউস কিভাবে এফেক্ট করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটাই মানে আমরা তো দেখেছি 90-এর পর থেকে যে জিনিসটা চলছে যে যারা ইলেকশনে জেতে সেটা 10 সিটের ব্যবধানে হোক আর 50 বা 100 সিটের ব্যবধানেই হোক না কেন, তারা সবকিছুই কুক্ষিগত করে ফেলে যাবতীয় ক্ষমতা। এবং পার্লামেন্টকেও তারা এমনভাবে পরিচালনা করে, এজেন্ডা কন্ট্রোল প্লাস মানে ডিসকোর্স কন্ট্রোল, যে এখানে অপোজিশনের ভয়েস থাকে না। তো এক্ষেত্রেই মানে এই জন্যই মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পার্লামেন্টে বলতে পারাটা একটা খুব বড় ব্যাপার, কারণ পার্লামেন্টে বলাটা এটা অফিসিয়ালি যে পার্লামেন্টে হ্যান্সার্ড বা রেকর্ডের মধ্যে চলে যায়। এবং কথা হলো, একটা সাংবাদিক বা একটা মিডিয়া বা তাদের যতটুকু ভয় থাকে বা বিভিন্ন রকম মানে আহ, এই বিজ্ঞপ্তি বা নানা রকম ইনফ্লুয়েন্সের ইয়ে থাকে, একটা একটা পার্লামেন্টের সেরকম ইয়ে নাই। সুতরাং দেশের যে কোনো একটা ঘটনাতে, যে কোনো একটা মন্ত্রীর দপ্তরে একটা দুর্নীতি বা একটা কিছু হলো, এটা নিয়ে পার্লামেন্টে যখন তার মানে
এই আপার হাউস পার্লামেন্টে যদি বলতে পারে অপোজিশন, তাহলে এটা তাদের একটা স্ট্রং ভয়েস থাকছে। এবং এটা তো সারা দেশের মানুষ দেখছে, মানুষ পার্লামেন্টে একটা বক্তৃতা হচ্ছে, একটা মন্ত্রীর দুর্নীতি বা একটা মন্ত্রীর ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে, মানে এটা একটা ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। সুতরাং এই জিনিসটা একটা খুব স্যালুটারি এফেক্ট হবে। আমরা তো অবশ্যই দেশে গণতন্ত্র চাই, দেশে একটা মোর ইকুয়াল ব্যালেন্স চাই, কিন্তু আমরা সেই হরতালের দিকেও যেতে চাই না, কারণ আমরা দেখেছি যে ওটা আমাদের এই নাজুক অর্থনীতির যুগে ওই রকম যদি অপোজিশন আবার মনে করে যে আমাদের পার্লামেন্টে কিছু নাই, লেটস টেক টু দ্য স্ট্রিটস, মানে অচল করে দেই, অচল করে দিয়ে সরকারকে কথা শোনানোর চেয়ে করি দাবি দাওয়ার নিয়ে, এটা এটা খুবই খারাপ হবে। সুতরাং দিস ইজ এ পার্ট, আমার মনে হয় খুব ভালো একটা সিস্টেম যেখানে অপোজিশন ভয়েস পাবে, কিন্তু তাদের ভয়েসটা এমন না যে সরকারকে তারা বাধা দিতে পারছে সরকারের উপরে। তাদের আমরা আপার হাউসকে যেভাবে এনভিশন করেছি, যেখানে এক্সিকিউটিভদের মেইন ফাংশন গুলো তাদের আইন প্রণয়ন, তাদের আহ, দেশ চালানো, এ সকলের ক্ষেত্রে তেমন কোনো প্রতিবন্ধকতা এটা সৃষ্টি করবে না। কিন্তু তাদের আলোচনা হবে, তাদের সমালোচনা হবে। এবং এইটা একটা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, আসিফ খান একটা রিসেন্টলি একটা তার পোস্ট এবং আর্টিকেলে তুলে ধরেছে যে আমরা তো সবাই একটা জিনিস ইয়ে করি যে কথা আছে প্রচলিত যে মাই ফ্রেন্ড ইজ মাই মাই ক্রিটিক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যে আমার এটা একটা আসলেই খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে তোমার যে কারো সবচেয়ে ভালো বন্ধু, মানে সে যেটা সমালোচনা করে যার ভুল ধরে দিতে পারে সেই সবচেয়ে ভালো বন্ধু। সারাক্ষণ প্রশংসা করলে সেটা হয় না। কিন্তু আমাদের সরকার, আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার বাইরে থাকে, হ্যাঁ, তখন তারা অনেক ভালো ভালো কথা বলে। কিন্তু আমরা তো অনিবার্যভাবে দেখেছি এটা, এখন এই ইন্টারিম সরকারের আমলেও দেখছি, সবখানে দেখছি যে ক্ষমতায় যাওয়া মাত্র মানে তাদের টলারেন্স লিমিট অনেক পাল্টে যায়। তারা মানে খারাপ কথা সমালোচনা শুনতে চায় না, মনে করে যে বাইরে থেকে কি বলছে না বলছে। সুতরাং তাদেরকে শুনতে হবে, এটা তাদের স্বার্থে। এবং আমরা জানি যে এই তারা যে শুনতে চায় না, তারা খারাপ কথা শুনলে তাদের মানে মানে এই উৎপাদন হয়। মানে হাসিনা তো সবচেয়ে এটার প্রকাশ্য উদাহরণ, সে বারবার মানে বলতো যে আপনি এদের মানে সবাইকে বলতো সমালোচক যে এদের সারাদিনের কাজ শুধু একটা ভালো কথা বলতে পারেন না, আমি আমার এই কাজটা নিয়ে ভালো বলে না, শুধু দিনরাত সমালোচনা সমালোচনা। মানে আমরা এটা নিয়ে হাসাহাসি করতাম, কিন্তু বাট এই ধরনের মানসিকতা মোরললেস মানে বিভিন্ন পার্টি সব সরকারের মধ্যে কিছু না থাকে। কিন্তু যদি আমরা একটা ভালো সমালোচক পার্লামেন্ট পাই, যেখানে সরকারের বিভিন্ন ইয়েগুলো তুলে ধরা হবে, এটা সরকারি গুড গভর্নেন্সের জন্য হবে, সরকার সংযত হবে, যারা এবং এটা হবে সরকার পদক্ষেপ নিতে বাধ্য হবে। এবং এই জিনিসটা তাকে পরবর্তী ইলেকশনও জিততে সহায়তা করবে। কারণ এটা অনিবার্য, এটা নিয়মটা যে সব সব ক্ষমতায় গেলেই মানুষের দেশ, মানুষের পালস বুঝতে, মানুষের মানে মানসিকতা বুঝতে এবং এটা বুঝতে তাদের একটা অক্ষমতা চলে আসে। এটা বাংলাদেশ হোক, সেটা আমেরিকাতে হোক, বা যেখানে হোক, আমরা সবখানেই দেখছি যে এটা। হ্যাঁ, সুতরাং সরকারের সমালোচনা দরকার আছে, বাংলাদেশে বিশেষ করে খুব বেশি দরকার আছে। এবং এটা আমরা মনে করছি যে পিয়ার আপার হাউস একটা খুব ভালো সিস্টেম হতে যাচ্ছে। এটা একটা সর্বরোগের মহৌষধ নয়, কিন্তু এটা একটা ভালো সমাধান। যে এই দিক থেকে আর কি, যে সরকারকে কথা শোনানোর জন্য অফিসিয়ালি পার্লামেন্টে বসে যেটা রেকর্ডেড থাকবে। আসিফ, মুভ ব্যাক টু আসিফ। যে আমরা তো হাই লেভেল থেকে আমরা প্রথমে শুরু করলাম যে পিয়ার আপার হাউস আমরা কেন চাই, এবং সেখান থেকে আস্তে Correct. আস্তে we reached to a higher level. Now we are turning into more political level, actually political level. Um, আপনি কিছুদিন আগে একটি একটি আর্টিকেল লিখেছিলেন, সেটা হচ্ছে যে বিএনপি শুড প্লে দ্য লং গেম। যে বিএনপির পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকেই আসলে হ্যাঁ। পিয়ার আপার হাউসের জন্য তাদের জন্য কেন অ্যাডভান্টেজাস হতে পারে। হুম। এটা একটু এলাবোরেট করেন আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, ওইটার সাথে প্রাসঙ্গিক ভাবে আমি জাস্ট একটু ফাইম ভাই যে কথাটা তখন বললেন সেটাকে জাস্ট আমি একটু জাস্ট এক্সপান্ড করি। যে ফাইম ভাই মানে খুবই চমৎকার ভাবে বলেছেন যে আপার চেম্বারে হচ্ছে ওভারসাইট করে। আমি জাস্ট এখানে একটা জিনিস অ্যাড করতে চাই। আমরা তো জানি যে লোয়ার চেম্বারেও স্ট্যান্ডিং কমিটি থাকে। এখন লোয়ার চেম্বারে যে স্ট্যান্ডিং কমিটি থাকে সেটার এগেইন মেম্বারশিপ যদি আপনি সিট অনুযায়ী ডিস্ট্রিবিউট করেন, তাহলে সেই স্ট্যান্ডিং কমিটি কিন্তু সবসময়ই গভর্নমেন্ট হবে, সবসময় রুলিং পার্টি। পিআর এর সুবিধাটা যেটা হচ্ছে যে আপনি যদি আপার চেম্বারে একটা স্ট্যান্ডিং কমিটি করেন এবং সেটাকে যদি যেহেতু পিআর এ আপনি সিট অনুযায়ী ডিস্ট্রিবিউট করলেন, কিন্তু যেহেতু সিটের ডিস্ট্রিবিউশনটা পার্সেন্টেজ ভোট অনুযায়ী হয়েছে, সেখানে কিন্তু সবসময় গভর্নমেন্ট ডমিনেটেড থাকবে। সো লেটস অ্যাজিউম যে আপনি একটা স্ট্যান্ডিং কমিটি করলেন হচ্ছে 10 সদস্যের। তো এখন যদি হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি যে সরকারি দল 50% ভোট পেয়েছে, তাহলেও সরকার থেকে 5 জন, বাকি 5 জন কিন্তু আসছে হচ্ছে গিয়ে বিরোধী দল থেকে। তার মানে বিরোধী দলের হচ্ছে কি এখানে একটা
খুব স্ট্রং পার্টিসিপেশনের জায়গা থাকবে। আপনি যে কথাটা তখন বললেন, ইনসেনটিভ থাকবে, স্কোপ থাকবে কাজগুলো করার। এবং আমি যদি রেশনাল অ্যাক্টর হিসেবেই চিন্তা করি, যে বিরোধী দলের রেশনাল অ্যাক্টর, গভর্নমেন্টের রেশনাল অ্যাক্টর, তাহলে বিরোধী দলের রেশনাল অ্যাক্টর থেকেই তো তার ইনসেনটিভ থাকবে হচ্ছে যে গভর্নমেন্টকে এম্বারাস করা, যে গভর্নমেন্ট যদি কোনো ধরনের আজে বাজে কাজ করে সেটাকে ক্রিটিক করা। এবং আপনি যখন হচ্ছে গিয়ে সেই ইনসেনটিভটা তার আছে, এখন আপনি তাকে অপরচুনিটি দিচ্ছেন, স্কোপ দিচ্ছেন, তো সে সেই কাজটা হচ্ছে গিয়ে খুব ভালো মতোই করবে, যেটা ওই নির্বাহী বিভাগের জবাবদিহিতাটা নিশ্চিত করবে। এখন এইটা বিএনপি, যে আমরা মাঝে মধ্যে বিএনপিকে বলি গভর্নমেন্ট ইন ওয়েটিং, সে কেন এটা একসেপ্ট করবে? তার তার তো বরং মানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা তো তার জন্য সমস্যাজনক। এইখানে আমি যে আর্গুমেন্টটা দেওয়ার চেষ্টা করেছি, যে আপাত দৃষ্টিতে এটা সমস্যাজনক মনে হতে পারে, কিন্তু এখানে দুইটা ব্যাপার। নাম্বার ওয়ান, এই ইলেকশন বা এই নির্বাচনই তো শেষ নির্বাচন। এই নির্বাচনের পরে 2030 সালে বা 31 সালে, টাইম যেটাই হোক না কেন, আরেকটা নির্বাচন হবে, তারপরে আরেকটা নির্বাচন হবে, এবং প্রত্যেকটা নির্বাচনেই যে বিএনপি জিতে আসবে এমন তো কোনো কথা নেই। এবং আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে এই অল্টারনেশন অফ পাওয়ারটাকে খুব পছন্দ করে। So there is a pretty good chance that next ইলেকশনই হচ্ছে গিয়ে বিএনপির এগেনস্টে মানুষজন ভোট দিতে পারে। যদি সেটা হয়, তাহলে দেখেন বিএনপির যেটা সুবিধা, আপনি হিস্ট্রিক্যালি যদি দেখেন, বিএনপি সবসময় মিনিমাম 30% ভোট সে পেয়েছে। তার সবচেয়ে খারাপ সময় তো হচ্ছে 2008, 2008-এও তো সে 30% ক্রস করেছে। বিএনপি 32%, খুব সহজ 32% থেকে 40%। এবং এখন যেহেতু একটা মেজর বিরোধী দল নেই, ধরাই যেতে পারে যে বিএনপির পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। তো বিএনপি সবসময় মিনিমাম 32 থেকে সে 40% পর্যন্ত ভোট, সে যদি সাধারণ নির্বাচনে হারেও, তাহলেও আমরা ধরে নিতে পারি যে এটা পাবে। এখন ধরা যাক এই 32%ই যদি পেল সর্বনিম্ন, তার ঐতিহাসিক ভাবে সর্বনিম্ন বাজে ফলাফলই সে করলো, তারপরেও আপার চেম্বারে বিএনপির 32 জন সদস্য থাকছে। তাহলে এই 32 জন সদস্য নিয়ে ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক, সে যদি এইখানে আহ, মানে গণতন্ত্র বাতিল করতে চায়, শরিয়া আইন চালু করতে, হোয়াট এভার যাই চাক না কেন, বিএনপি উইল বি ইন আ পজিশন টু ব্লক দ্যাট। এই লং গেমটা বিএনপির জন্য উপকার হবে, কারণ বিএনপি তো নিজেকে ডেমোক্রেটিক পার্টি বলছে। ডেমোক্রেটিক ওই জিনিসটা এক্সারসাইজ করাটা, এইটা হচ্ছে গিয়ে তার তার একটা বড় অংশ। সেকেন্ড, যে কারণে বিএনপি এটাতে পার্টিসিপেট করা উচিত, যে আমরা দেখেছি 2001-এর কথা যদি মনে থাকে, বিএনপি ক্ষমতা আসার পরে বিএনপি কিন্তু ল অ্যান্ড অর্ডার ভালো মতো সামলাতে পারছিল না। এবং অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট তাকে একটা পর্যায়ে এসে ড্রাস্টিক একটা পদক্ষেপ নিতে হয়েছে, র্যাবের মতো একটা মানে ইনস্টিটিউশন তৈরি করতে হয়েছে, যেটা ইট ডিডন্ট গো ওয়েল ফর বিএনপি। বিএনপি হ্যাড টু সাফার ফর। এখন যদি আপার চেম্বারে আপনি যদি ওই অ্যাকাউন্টেবিলিটি, আমি যেটা শুরুতে বললাম, যে ওই জবাবদিহিতার জায়গাটা যদি থাকে, এবং এর সাথে অন্যান্য জিনিসপত্র, আমরা বোধহয় আজকে ওই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কথা বলবো না, বাট যাই হোক, মানে আমি যেটা বলতে, যে আপার চেম্বার যদি থাকে, সেটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী কাজ করবারও একটা অপরচুনিটি তৈরি করে দেয়। তাহলে যেটা হবে হচ্ছে কি, আমি যেটা বলতে চাচ্ছি, যে আপার চেম্বার যদি থাকে, বিএনপি যদি আবারও দেখা যায় কোনো একটা ক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিতে যাচ্ছে, তখন যে পরিমাণ ব্যাকল্যাশ আপার হাউস থেকে আসবে, তার ফলশ্রুতিতে হচ্ছে যে বিএনপি কে নিজেই একটা কোর্স কারেকশন মেথড নিতে হবে। তাকে র্যাবের মতো হঠাৎ করে নতুন করে ইনস্টিটিউশন তৈরি না করে কিভাবে কাজ করা যায় সেটাতে সে বাধ্য হবে। এবং এই বাধ্যটা, যেটা তার যেটা তাকে মানে যেটা তার উপরে যে প্রভাবটা বিস্তার করবে, যে নেক্সট ইলেকশনে তার ফলাফল আসলে যত খারাপ হওয়ার কথা ছিল, সে খারাপ হওয়া থেকে সে একটা ইনিশিয়াল প্রোটেকশন পেয়ে যাচ্ছে। মানে কথাটা অনেক বেশি তাত্ত্বিক, মানে অনেক বেশি তাত্ত্বিক মনে হতে পারে, কিন্তু চিন্তা করে দেখেন, যে আমার যদি হচ্ছে গিয়ে আমি আমার ক্ষমতা, আমি আমি ইসে করতে পারছি না, এই অবস্থায় যদি ক্রিটিক হয়, যদি স্বাধীন ইনস্টিটিউশন গুলো স্বাধীনভাবে আমার এগেনস্টে ব্যবস্থা নিতে পারে, আমার কিন্তু অনেকাংশেই, আমি আমার দলেরও তো আসলে পেট্রন আছে, আমার দলেরও তো একটা ক্লায়েন্টেলিস্ট নেটওয়ার্ক আছে, সেই ক্লায়েন্টেলিস্ট নেটওয়ার্ককে আমি অ্যাটলিস্ট এইটা বলতে পারি যে দেখো বাবা, আমার হাত পা এখানে বাঁধা, আমি এটা করতে পারতেছি না, অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট তোমাকে এই জিনিসটা সহ্য করতে হবে। এইটার একটা ইম্প্যাক্ট ভোটে পড়বে, এইটার একটা ইম্প্যাক্ট সেই ক্লায়েন্টেলিস্ট নেটওয়ার্কের উপর পড়বে। এবং মোর ইম্পর্টেন্টলি, আপনি যখন বিরোধী দলে যাবেন, তখন আপনি আবারও সেই নেটওয়ার্কটাকে ইউজ করে গভর্নমেন্টকে একটা চাপের মধ্যে ফেলতে পারবেন। এবং এটা যে শুধু শর্ট টার্মে, কারণ আমরা দেখেছি যে এক একটা পার্টি
যখন এইভাবে অ্যাবসলিউটলি পাওয়ার এক্সারসাইজ করে, সে কি ধরনের বিপদে পড়ে? আওয়ামী লীগ অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, আর সবকিছু বাদ দিই, গভর্নমেন্ট সব বাদ দিই, অ্যাজ আ পলিটিক্যাল পার্টি সে তো এখন বড় ধরনের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আছে। ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, বিএনপি এখন সবচেয়ে বড় পার্টি, এবং বিএনপি হচ্ছে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। এটা যেমন একটা অপরচুনিটি, এটা একটা থ্রেটও। আপনি যখন সবচেয়ে বড়, আপনি যখন সবকিছু করতে যাবেন, দেয়ার ইজ আ পসিবিলিটি আওয়ামী লীগ যে ক্রাইসিসটা তৈরি করেছে, বিএনপি নিজের জন্য সেই ক্রাইসিসটা নিজেই তৈরি করতে পারে। আপার হাউসে যদি পিআর থাকে, একটা অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার যদি থাকে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে বিএনপির সেই ক্রাইসিসে যাতে বিএনপি না পড়ে, সেটাকেও এনশিওর করতে পারে। সো এই ক্রাইসিস ম্যানেজমেন্ট, ক্রাইসিস প্রোটেকশন, তার ফিউচার হিসেবে এই কয়েকটা কারণে আমার মনে হয় বিএনপি নিজের এটাকে খুব ইম্পর্টেন্টলি চিন্তা করা উচিত, এটা আমাকে কি সাপোর্ট করতে পারে। থ্যাংক ইউ আসিফ। হাসিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, সো আমি এর পরের প্রশ্নটা যাচ্ছে ফাহিমের কাছে, তারপরে আপনার কাছে আসবো, ঠিক আছে? জি। হ্যাঁ, ঠিক আছে, জি। জি। আচ্ছা, সো ফাহিম, আসিফ যেটা বললেন যে ওয়াই বিএনপি শুড প্লে দ্য লং গেম, সেইটা মানে কন্টিনিউ করে আমি আপনার কাছে আসছি যে বিএনপির একটা মনে হতে পারে যে আমরা লোয়ার হাউসের সিটে আমরা ট্র্যাডিশনালি ইলেকশনে যেতে ক্ষমতায় আসলাম, আমরা মেনে নিচ্ছি যে আপার হাউসে একটা ভয়েস দরকার, কিন্তু দে মাইট অলসো ফিল যে আপার হাউস মাইট বি টু রেস্ট্রিকটিভ। তো সালাউদ্দিন আহমেদ সাহেব কনসেনসাস কমিশনের বিভিন্ন বক্তব্যে যেটা যেটা বলেছেন, সেটার একটা রিডিং হতে পারে যে ওনারা চিন্তা করতে পারেন যে ঠিক আছে, আপার হাউস, পিআর আপার হাউসটা ইন প্রিন্সিপাল হয়তো কনসিডার করা যায়, কিন্তু এটার পাওয়ার নিয়ে কোয়েশ্চেন। সো হোয়াট আর দ্য ইস্যুস, কি কি জিনিসগুলি, মানে কি কি নিয়ে তাদের তাদের কোয়েশ্চেন, কি কি নিয়ে তাদের কনসার্ন? আচ্ছা, আমার মনে হয় যেটা মোটামুটি এখন বোঝা যাচ্ছে যে বিএনপি এখনো পর্যন্ত পিআর ব্যাপারটা কিন্তু রুল আউট করেনি, হ্যাঁ, এবং ওনাদের অনেক নেতাদের মধ্যে থেকে একটা ইন্ডিকেশন এসছে যে তারা আহ, হয়তো পিআরটাকে আনুপাতিক রিপ্রেজেন্টেশনকে হয়তো একসেপ্ট করবে, বাট কিছু কন্ডিশন, যেমন আমরা দেখেছি কিন্তু অলরেডি বেশ কিছু জায়গায় কনসেনসাস হয়েছে ঐক্যমত্য কমিশনে, যেখানে কিন্তু তারা কিছু কন্ডিশন দিয়েছে। ইভেন আর্টিকেল 70-তেও কিন্তু তারা কিছু কন্ডিশন দিয়েছে যে তারা যদি আসে জনগণের ম্যান্ডেট নিয়ে, তাহলে সংবিধান সংশোধন এবং যুদ্ধকালীন অবস্থার ক্ষেত্রে আর্টিকেল 70-র বাধ্যবাধকতা থাকবে। তো সেরকম কিছু কন্ডিশন দিয়ে হয়তো তারা এটা একসেপ্ট করতে পারবে, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে। তো বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি তারা মনে করে যে না ঠিক আছে, তারা আপার হাউসে পিআর মেনে নিবে, কিন্তু কনস্টিটিউশন চেঞ্জের ক্ষেত্রে তারা হয়তো বলতে পারে যে না, সেখানে যেটা লোয়ার হাউসে যেরকম আছে 2/3 মেজরিটি লাগবেই, সেটা তো অলরেডি আমাদের কনস্টিটিউশনে আছে, তো সেটা তারা চেঞ্জ করার ব্যাপারে কোনো কথা বলেনি। তো সেটা আমরা ধরে নিচ্ছি যে সবাই ওটার ব্যাপারে এগ্রিড আছে। বাট তারা হয়তো মনে করতে পারে, বা তাদের প্রস্তাবত এটা হতে পারে যে আপার হাউসে যাতে সিম্পল মেজরিটিতে এটা হয়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি ওইটা হয়েও থাকে, ওইটা যদি সবাই একসেপ্টও করে, দ্যাট মে নট বি দ্য পারফেক্ট সলিউশন। আমরা হয়তো সবাই এক্সপেক্ট করতেই পারি যে আপার হাউস যাতে 2/3 লাগে, যাতে কনস্টিটিউশন চেঞ্জ করাটাকে আরো বেশি মানে একটু ডিফিকাল্ট করা যায়। বাট যদি ব্যাপারটা এরকম হয়, একটা ট্রেড অফ থাকে যে না ঠিক আছে, তারা পিআর মেনে নিচ্ছে, কিন্তু এর বিনিময়ে অলমোস্ট যেটা হয়েছে যে 10 বছর মেনে নিচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী মেনে নিচ্ছে, কিন্তু এর বিনিময়ে তারা এটা চাচ্ছে না। তো সেরকম যদি একটা প্যাকেজের মধ্যে আসে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দ্যাট ক্যান বি এ সলিউশন, হ্যাঁ। কারণ আমরা তো আসলে সব কিছুই হয়তো বেস্ট আমাদের এক্সপেকটেশন অনুযায়ী নাও হতে পারে। তো সেটার ক্ষেত্রে হয়তো প্রশ্ন আসতেই পারে যে তাহলে কনস্টিটিউশন চেঞ্জ করাটা কি খুব ইজি হয়ে যাবে কিনা। আমি মনে করি এটা স্টিল হয়তো 2/3 থেকে একটু ইজি হচ্ছে, বাট স্টিল দেয়ার আর প্রোটেকশন। ফার্স্ট অফ অল, একটা তো আছে 2/3 মেজরিটি লাগবেই। আরেকটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে যেটা ছিল যে যে কোনো মেজর জিনিস চেঞ্জ করতে হলে গণভোট লাগবে। তো সেটা কিন্তু লাস্ট গভর্নমেন্টের সময় উঠিয়ে দেওয়া হয়েছিল, মোস্ট প্রবলি 15th অ্যামেন্ডমেন্টে দিয়ে, কিন্তু সেটা কিন্তু আবার হাইকোর্ট থেকে আবার বাতিল হয়ে গেছে, এবং সেটার ফাইনাল হয়তো জাজমেন্টটা আমরা ওয়েট করছি। তো আমার কাছে মনে হয়, স্টিল আই এম নট কনস্টিটিউশনাল এক্সপার্ট, বাট কিছু কিছু জায়গায় কিন্তু স্টিল গণভোট উইল বি রিকোয়ার্ড ফর চেঞ্জিং দ্য কনস্টিটিউশন। তো সেই ক্ষেত্রে গণভোট ক্যান বি এন কাইন্ড অফ প্রোটেকশন। কারণ গণভোটে আসলে
কোনো একটা আনপপুলার, সে ফর এক্সাম্পল যদি বলা হতো যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চলে যাচ্ছে, এটা গণভোট হবে, যত ইলেকশন রিগডি হোক না কেন, এটা কিন্তু আমি কনফিডেন্ট দ্যাট এই জায়গায় ক্ষেত্রে সাধারণ পিপল উড নট হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট। তো সেইটা আমার কাছে মনে হয় যে গণভোট দিয়ে আমরা যদি ওটাকে প্রোটেকশন করতে পারি রেদার দেন আপার হাউসের 2/3, সেটা আমার জন্য কিছুটা হলো মন্দের ভালো। তো ব্যক্তিগতভাবে যেটা আমরা তো কথাবার্তার মধ্যে বলেছিলাম যে আপার হাউস, মানে ফুল আপার হাউস আর আপার হাউস লাইট। তো হ্যাঁ, আপার হাউস লাইট যদি পিয়ার দিয়েও হয়, আমি ব্যক্তিগতভাবে ওইটার পক্ষে। আচ্ছা, ধন্যবাদ ফাহিম। হ্যাঁ, আমরা 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 ব্যক্তিগত আলোচনায় বলছিলাম যে এরকম যে পিয়ার আপার হাউস লাইট আর পিয়ার আপার হাউস প্রো ম্যাক্স। আসসালামু আলাইকুম হাসিব, হাসিব ভাই, হাসিব হোসেন, নাগরিক কোয়ালিশনের ওয়ালাইকুম আরেকজন আসসালাম। মেম্বার। আচ্ছা, হাসিব ভাই, আপনি তো কথা শুনছেন এবং অ্যাকচুয়ালি প্রসেসে প্রথম থেকেই পার্টিসিপেট করছেন এই সংস্কার প্রসেসে। আহ, এখন এই আপার হাউস পিআর মানে প্রপোর্শনাটলি রিপ্রেজেন্টেড আপার হাউস, এখন তো আমরা এই আলোচনার পরে একটা টেকনিক্যাল ব্যাপারে আসি আপনার কাছে। সেটা হচ্ছে যে এই আপার হাউসে যাওয়ার থ্রেশহোল্ডটা কত হবে। আমরা মনে করলাম যে বিএনপি তাদের আপত্তি মেনে নিল, উঠিয়ে নিল, কিন্তু এখন তারপরে বললো যে এরকম যে থ্রেশহোল্ডটা কি, 1%। থ্রেশহোল্ড মানে হচ্ছে যে কত পার্সেন্ট ভোট পেলে পরে আমি এই উচ্চকক্ষে যেতে পারবো। তো একটা তো হতে পারে মানে এক এক থেকে শুরু করে 10, যে কোনো নাম্বারই এখানে এক একজন এক এক কথা বলেছে। এইটা আমাদেরকে একটু বুঝিয়ে বলেন যে প্রোজ এন্ড কনস অফ ডিফারেন্ট নাম্বারস এবং হোয়াট আর অন দ্য টেবল, এখন কোন দিকে যাইতে পারে। ধন্যবাদ জ্যোতি ভাই। থ্রেশহোল্ডের ব্যাপারে আমি যদি বাংলাদেশের ইলেকশন রেজাল্ট গুলি একটু অ্যানালাইজ করি, মানে গণতান্ত্রিক ইলেকশন 91, 96, 2001, 8, তাইলে আমরা দেখবো যে ধরেন আহ, দুইটা পার্টি বাদে থার্ড পার্টির আসলে পারফরমেন্স কিরকম ছিল। তো দেখা যাবে যে আহ, আপনি জাতীয় পার্টি টাইপের জিনিস, যেটা ধরেন এরশাদের আমল থেকে আসছে, যারা এখন মোটামুটি তাদের সাপোর্ট ডিপ্লিটেড, তা বাদে 1%-এর উপরে পাওয়া পার্টির সংখ্যা কিন্তু খুব কম। আহ, জামাত পাইছে যখন সে আহ, মানে জামাত ইজ দ্য অনলি থার্ড পার্টি প্রবাবলি, আমার যতটুকু মনে আছে। সুতরাং 1% থ্রেশহোল্ডের উপরে আসলে কনভারসেশন আসে নাই তেমন একটা, মানে কেউ যে এটা নিয়ে খুব বেশি চিন্তা করতেছে সেটা মনে হয়নি। আমি ঐক্য কমিশনের যে সভা হচ্ছে সেটার আলোকে বলতেছি। সো ইনফ্যাক্ট মানে যতটুকু সময় থাকে কনভারসেশন করার, 30টা 31টা পার্টি যখন কথা বলে, খুব টেকনিক্যাল জায়গায় কিন্তু আলাপ আসে নাই। বা ওই কারণ ধরেন আপার হাউস আসবে কিনা এটা নিয়ে ধরেন কেউ আপত্তি দিয়ে রাখে, সুতরাং এরপরে আপার হাউসের কম্পোজিশন, থ্রেশহোল্ড বহু দূর আসে, মানে টু আচ্ছা। বি ফেয়ার থ্রেশহোল্ডের আলাপ বহু দূর। আমার আচ্ছা। যেটা কমেন্ট, যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে বিএনপি যখন তার অবস্থানটা বলে, তখন যেটা বোঝা যায় যে ওনারা আমাদেরকে বলতে চান, সবাইকে বলতে চান যে সরকার চালানো একটা ভয়ঙ্কর কঠিন বিষয়। আহ, এই যে সংসদীয় গণতন্ত্র যখন এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়, তখন দে ফাইন্ড ইট ভেরি স্ট্রেঞ্জ ইভেন টু কন্ট্রোল দেয়ার ওন পার্টি মেম্বার্স। সো দেয়ারফর তারা, আমার মনে হচ্ছে যে আহ, আপনার কোনো আহ, কোনো পাওয়ার কারোর সাথে শেয়ার করা বা এটার ব্যাপারে তাদের skepticism is very high from that practical rationality. যখন আমরা কথা বলি একটা টেকনিক্যাল জায়গা, একটা এথিক্যাল জায়গা থেকে কথা বলি, তো ওনারা ওনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে মনে করেন যে এগুলি সব ভেরি ইমপ্র্যাকটিক্যাল এথিক্যাল আলাপ। প্র্যাকটিক্যাল গণতন্ত্র চর্চা ইজ এ ডিফারেন্ট থিং। তো আমার মনে হয় না ওনারা ইভেন 5 বছর পরে কি হবে সেটা চিন্তাও করেন। ওনারা ওনাদের এই সরকারটা চালানোর জন্য ওনাদের যে চ্যালেঞ্জ, সেটা নিয়ে ওনারা ভীত থাকে। আহ তো সেই জন্য আসলে কোনো কন্ট্রোল ছেড়ে দেওয়ার ব্যাপারে ওনাদের ইয়ে নেই। আর যদি আপনি অন্যান্য দলের কথা বলেন, থ্রেশহোল্ডের ব্যাপারে আলাপ 1%-এর উপরে কেউ আর্গুই করে নেই। 1%ই থ্রেশহোল্ড হিসেবে আছে, তার চেয়ে কমও চাইতে আচ্ছা। পারে অনেকে। হ্যাঁ,
হুইচ ইজ এই এই বছর ফিউচারে তো আসলে ছোট পার্টি থেকে মানে হিস্টোরিক্যালি ট্রেন্ড হচ্ছে যে ছোট পার্টিগুলি আস্তে আস্তে মার্জ হয়ে যায় বড় পার্টির সাথে সব দেশেই, মানে দুইটা তিনটা বড় পার্টি হয়ে যায় বা কোয়ালিশন হয়ে যায়। কিন্তু এই বছরের ইলেকশনটাতে পার্টিকুলারলি ছোট পার্টিগুলির জন্য একটা ম্যাসিভ অপরচুনিটি, বিকজ এরকম ওপেন ফিল্ড তো সাধারণত আসে না। হ্যাঁ, সো সেই জন্যে ইট উইল বি ইন্টারেস্টিং আর কি, যে যদি 1% বা 3% বা 5%-এর অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস উইল বি লং লাস্টিং আমার মনে হয়। না জ্যোতি ভাই, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট কথা সবাই মিস করতেছে, সেটা হচ্ছে যে ইলেকশনটা তো হবে এক্সিস্টিং কনস্টিটিউশন এইবার। হুম। সুতরাং হোয়াট এভার দ্যাট উই টকিং অ্যাবাউট, সেটা কিন্তু আগামী ইলেকশন নিয়ে। এই ডিটেইলটা কিন্তু অত সামনে আসতেছে না। আচ্ছা। সো হ্যাঁ, সো এইটা মানে বিএনপির পজিশন হচ্ছে যে বিএনপি কেন মানে এই দিকেই আমার কাছে মনে হয় যে ঐক্য কমিশনে যাচ্ছে যে কনস্টিটিউশনাল কন্টিনিউটির জন্য এইবারের ইলেকশনটা এই কনস্টিটিউশন দিয়েই হবে, সুতরাং 300 সিটের ইলেকশন হবে। তারপরে তারা আপনার কি করে সেটা নিয়ে একটা আলাপ হতে পারে যে আপনার তারা কি একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাইট আপনার ভাষায় সেটা করবে, নাকি আপনার এই সংসদেই আসলে সিদ্ধান্ত নেবে। আর নিলে পরে সেটা কবে গিয়ে হিট করবে, আমার ধারণা এটা আহ, যেদিকে যাচ্ছে হাওয়া, তাতে এটা এরপর ইলেকশনে হিট করবে, হোয়াট এভার দ্যাট ইজ ডিসাইডেড। সো এটাও আমরা লজিক হিসাবে বলতে পারি যে এইবার তো আপনি পাচ্ছেন মানে একটা সিচুয়েশন মানে ক্রিয়েট করলে এর পরের বারে আপনার কন্ট্রোল ছাড়ার, না যদি ছাড়েন যেটার লজিক ফাহিম দিল না, আমার মনে হয় আসিফ। আসিফ ভাই দিল, যে হুম। এরপরে ইলেকশনের কথা চিন্তাই করতে হবে বিএনপিকে। সুতরাং সেই সুযোগ বিএনপির আছে মনে করি। আচ্ছা। হ্যাঁ, মানে জাস্ট টু বি প্রিসাইসলি ক্লিয়ার, হাসিফ ভাই আপনি একটা খুব ইন্টারেস্টিং কথা বললেন, জাস্ট টু বি প্রিসাইসলি ক্লিয়ার। সো বিএনপি এইভাবেও চিন্তা করতে পারে যে এবারে আমরা এই 300টাই, নির্বাচনটা তো 300 আসনেই হবে, নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট, এই এক্সিস্টিং কনস্টিটিউশনে। সেই 300 আসনে আমরা 220, 225, 230 যেটাই পাই না কেন, আমরা সেটা পেয়ে আমরা আগামী নির্বাচনে 2031-এ তো আর আমরা সেটা পাওয়া এক্সপেক্ট করার কথা না আমাদের, আমাদের হিস্টোরিক্যাল ট্রেন্ড সেটা না। কিন্তু আমরা তো 30-32% ভোট তখনও পাবো। কাজে আমরা এইবার এটা এইবার ক্ষমতায় নির্বাচিত হয়ে আসলাম, সরকার গঠন করলাম, দেশ চালানো খুবই ডিফিকাল্ট, সেই জন্য আমরা মানে বিএনপি আপনি যা যা বললেন আর কি সবই ঠিক আছে, সেগুলি ইয়ে করে। কিন্তু নতুন সংবিধানে সংবিধান পুনর্লিখন অথবা সংশোধন যেভাবেই হোক, হ্যাঁ, যে কোনো প্রসেসেই হোক, বলা হলো যে 2031-এর নির্বাচনে গিয়ে আপার হাউস হবে এবং সেই আপার হাউস পিআর আপার হাউস হবে। দ্যাট অ্যাকচুয়ালি গিভস বিএনপি, মানে বিএনপির জন্য এটা দুই দিক থেকেই ভালো। সেটা হচ্ছে যে তারা যখন ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, রেসপন্সিবিলিটি, সেটা তারা তাদের উপরে মানে ওই কনস্ট্রেন্টটা দেশ চালানো এত শক্ত, সেইটা সেই ভয়টা তাদের ইয়ে হচ্ছে না। বাট অ্যাট দ্য সেম টাইম আসিফ যেটা বললেন সেটার দিকেও ইয়ে আর কি, যেরকম যে তারা যদি ভবিষ্যতে ভবিষ্যতের নির্বাচনে যখন ওই অ্যান্টি ইনকামবেন্সি ব্যাকলেশ হবে, তাদের সিট কমবে, তারা যদি ইলেকশনে হেরেও যায়, তারা ওই পিয়ার আপার হাউসের ডিফেন্সটা পাবে তখন গিয়ে। দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। সো এই হ্যাঁ, বাট ইতিহাস ইতিহাস তো অবশ্য আমাদেরকে শিখায় যে আহ, যারা কেউ অত চিন্তা ক্ষমতায় করে না। যায় তারা আসলে, হ্যাঁ সেটাই। তো আমরা আশা করবো এই লজিকটা আসলে ওনাদেরকে বোঝানোর সম্ভাবনা আছে। আমার মনে হয় এটার মেরিট ইজ টু হাই টু ফর দেম টু ইভেন একসেপ্ট। I think it should be possible. Possible. So on that basis, I'm going to Asif again and throwing a curveball question. Curveball questionটা হচ্ছে যে আমরা পলিটিক্যাল পার্টির ইন্টারনাল একটা জিনিস হয়তো অনেক সময় আমরা যখন এই তাত্ত্বিক কথা বলি, থিওরিটিক্যাল কথা বলি, সেটা নিয়ে আমরা চিন্তা করি না। সেটা হচ্ছে যে আমরা যে মডেলটা যেটা বলছি সেটা হচ্ছে যে নির্বাচনটা হবে লোয়ার হাউসে যে যিনি এমপি হবেন তিনি খাটাখাটি করে ভোট জোগাড় করবেন, স্ট্রিট পলিটিক্সে যেটা করতে হয়, মানে ডোর টু ডোর ক্যাম্পেন করবেন। তিনি এই খরচ করবেন, খরচপাতি করবেন, পরিশ্রম করবেন, পার্টি মেশিনারি ম্যানেজ করবেন। এগুলি তো ইজি কাজ না। হ্যাঁ,
এই মানে আপনার মানে লং ক্যাম্পেইন এবং র্যালিজ, তারপরে আপনার লোকাল সাপোর্ট বেস তৈরি করে এই খাটাখাটনি তিনি করবেন, করে তিনি এমপি হবেন। কিন্তু ওনার ওই কাজের ফলে পার্টি যে ভোটটা পাবে সেটার বেসিসে ঢাকায় একজন মানে আহ, কেউ গিয়ে উচ্চ কক্ষের সদস্য হবেন এবং উচ্চ কক্ষের সদস্য হয়ে তিনি সংসদে মানে সুন্দর সুন্দর কথা বলবেন, ইয়ে করবে, এবং সেটার থেকে আর কি দ্যাট পারসন ইজ গোইং টু বিকাম মোর ফেমাস। একটা পার্টির ভিতরে এই এই ডাইনামিক্সটা কিভাবে ইয়ে করবে, এইটা কি একটা কারণ বিএনপির স্কেপটিসিজমের জন্য হতে পারে? এবং এটা যদি হয় সেটা সেটা নিয়ে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে এরকম যে ঠিক আছে, হ্যাঁ এটা এটা কিভাবে ম্যানেজ করা যেতে পারে পার্টি লিডারশিপের জন্য? না না, থ্যাংক ইউ। আমি জাস্ট একটু ওই আগে যে দুইটা অপশনের ওইটা একটু ফেরত যাই। মানে পার্সোনালি আই ডোন্ট থিঙ্ক দ্যাট পিআর আপার হাউসটা 2030-31-এর জন্য ফেলে রাখা, ইটস ইটস নট আ সলিউশন, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। যে মানে এটা আমরা এখন করবো না, 2030-31 করবো, আমার মনে হয় না সেটা ওয়ার্ক করবে। কারণ আমাদের যে ভয়টা, যে ক্ষমতায় আসবে তাকে একটা চেকের মধ্যে রাখতে হবে। আমরা যদি সেই জায়গায় একটা ফ্রি পাস দিয়ে দিই যে ঠিক আছে চালান, দেন আপনি করবেন, আমাদের এক্সপিরিয়েন্স বলে যে দ্যাটস নট গোয়িং টু ওয়ার্ক, সেটা হবে না। এবং আমরা এখন তো একটা খুব পরিবর্তিত পরিস্থিতিতে আছি, সেখানে আমাদের এই অ্যাচিভমেন্ট গুলো তো মানে নেসেসারি ফর দ্য ডেমোক্রেটিক ফিউচার। কারণ আমরা ডেমোক্রেটিক ট্রানজিশন করব, তারপরে আবার অথরিটেরিয়ান ব্যাকল্যাশে ফেরত যাব। কোনো ধরনের ডেমোক্রেটিক কনসলিডেশন বা ডেমোক্রেটিক প্রাতিষ্ঠানিকীকরণের মধ্যে দিয়ে যাব না, তাহলে তো হচ্ছে কি ডাজন্ট ওয়ার্ক। সো আই ডোন্ট থিঙ্ক দ্যাট অপশন ওয়ার্ক। দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ টু ডু রাইট নাও। আচ্ছা, সেকেন্ড, আপনার দ্যাটস আ ভ্যালিড কনসার্ন যে এইটা হতে পারে, এবং এই এই ব্যাপারে একটা কনসার্ন আছে। এবং টু বি ভেরি অনেস্ট, এই কনসার্ন বা এই ধরনের বক্তব্যগুলো কিন্তু পৃথিবীর সব জায়গাতেই আছে। ইউএস এর ক্ষেত্রে ইউএস এর কংগ্রেসম্যানরা অনেক সময় মনে করে, কংগ্রেসে যারা আছে, যে তারা 2 বছর পর পর ইলেকশন করতেছেন, সো দে থিঙ্ক দে আর তারা হচ্ছে রিয়েল কাজটা করতেছেন, সিনেটর আর নট দ্যাট ইম্পর্টেন্ট। এরকম একটা হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি দেখেন, আমরা কিন্তু লোয়ার হাউসে বা এমপিদের কাছ থেকে খুব বেশি কিছু সরাই নিচ্ছি না। তার কনস্টিটিউয়েন্সির ওয়েলফেয়ার, এইটা তার হাতে থাকতেছে, এখানে আমরা কোনো ধরনের হাত দিচ্ছি না। ল মেকিং এ তার যে ক্ষমতা, সেটাও আমরা তার তার কাছে রাখতেছি। মানুষের সাথে কানেক্ট করা এবং সেটার প্রেক্ষিতে হচ্ছে গিয়ে যেসব সুযোগ সুবিধা প্রোভাইড করা, সেই ক্ষমতাগুলো তার কাছে রাখতেছি। পাওয়ার কোথায় থাকতেছে বা মিনিস্ট্রি কোথাও কোথায় গঠিত হচ্ছে, সেটাও আমরা লোয়ার হাউসে রাখতেছি। আপার হাউসকে তো আমরা যে সিম্পল দিচ্ছি দুইটা কাজ, অ্যামেন্ডমেন্ট এবং যে যুদ্ধ ঘোষণা, ওই টাইপের কিছু জায়গা সে আটকাবে, যেটা আসলেই হচ্ছে গিয়ে আপনার লোয়ার হাউসের ওই ইনসেন্টিভে খুব একটা বড় ধরনের কোনো ভূমিকা রাখে না। দুই, ওভারসাইটের কাজগুলো রাখতেছে, যে ওভারসাইটটা হবে এক্সিকিউটিভ। ওভারসাইটটা তো হচ্ছে গিয়ে নিচের হাউসের যে লেজিসলেচার, তার ওভারসাইট, সেটা তো নির্বাহী বিভাগের ওভারসাইট। তো তার নিজের মতো করে কাজ করার কোন ধরনের মানে প্রতিবন্ধকতা তো তৈরি করছে না। সো আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক এই কনসার্নটা থাকতে পারে, কিন্তু সেটাকে অ্যাড্রেস করা সম্ভব। কিন্তু সেটা অ্যাড্রেস আমরা করতে পারছি না একটা কারণে হচ্ছে যে আসলে আমরা আপার হাউস পিয়ার শুধুমাত্র এইটুক বিতর্ক নিয়ে এত বেশি সময় কাটাচ্ছি যে এই আপার হাউসের রোল কি হবে, থ্রেশহোল্ড কি হবে, এর ফলশ্রুতিতে ওভারঅল পার্লামেন্টের ভূমিকা কি হবে, এটা নিয়ে আমরা কোনো আলাপ আলোচনা করছি না। যার ফলে এখনো পর্যন্ত বিএনপি বা অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দলই মনে করছে যে আপার চেম্বারটা একটা অর্নামেন্টাল থাকবে। এখন অর্নামেন্টাল থাকলে নিচের হাউসে যে থাকবে তার দুঃখ বা ক্ষোভ আসাটাই স্বাভাবিক। আমি খাটাখাটনি করছি আর ওইখানে হচ্ছে গিয়ে সিনেটর সাহেব বড় বড় বক্তৃতা দিচ্ছে। কিন্তু এই রোলের মানে যে ডিভিশন অফ ওয়ার্কটা আছে, এইটাকে যদি ক্ল্যারিফাই করা হয়, এই সেটা যদি পরিষ্কার থাকে, তাহলে আমার মনে হয় হচ্ছে যে এই ধরনের যে ঝামেলা আছে সেটাকে খুব ইজিলি এড়ানো সম্ভব। এবং আরেকটা জাস্ট ছোট্ট কথা, যে উচ্চকক্ষ, এইটা আশা করে কোনো লাভ নেই। আপনি উচ্চকক্ষ তৈরি করলেন, এই 5 বছরের মধ্যে উচ্চকক্ষ তার সর্বোচ্চ প্রোডাকশন লেভেলে পৌঁছে গেল, দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন। আমাদের একটা ইনস্টিটিউশন তৈরি করে সেটাকে তার রুলস গুলো তৈরি করা, আপনি যে কথাটা বলছেন যে ইনসেন্টিভ বা কনস্ট্যান্ট তৈরি করা, তার জন্য একটু সময় দিতে হবে। উচ্চকক্ষ তার পরিপূর্ণ রূপে আসতে তার হয়তো 1, 2, 3 টার্ম লাগবে, কিন্তু এর মাঝখানে অ্যাটলিস্ট মিনিমাম যে ফাংশনটুকু সেটা সে করতে পারবে। এবং সেই ক্ষেত্রে লোয়ার হাউসের যে এমপি যারা আছেন,
তাদের কাজকর্মে আসলে কোনো আমরা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছি না। তো আমার মনে হয় না এটাকে অ্যাড্রেস করা খুব বেশি ডিফিকাল্ট হবে। ধন্যবাদ আসিফ। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে এসছে। শফিক, সব কথা শুনে কি মনে হয়? না, সব কথা শুনে এটাই মনে হয় যে না, পিয়ার আপার হাউস তো অবশ্যই আমাদের জন্য একটা পারফেক্ট কোনো সমাধান না, কিন্তু ডেমোক্রেসি যেমন বলা হয় যে ফর দ্য ল্যাক অফ আদার সলিউশনস দিস ইজ দ্য বেস্ট উই ক্যান ফাইন্ড। এর চেয়ে ভালো আমাদের মোটামুটি সবকিছুকে মোটামুটি কিছুটা অ্যাড্রেস করে বড় বড় যে আমাদের ইলগুলো, আমাদের বড় বড় যে রোগগুলো আছে, এর চেয়ে ভালো সলিউশন আমরা এর মধ্যে পাইনি। তো সুতরাং এই জন্যই আমরা এটাকে ফল ব্যাক পজিশন হিসেবে এটার মধ্যে সেটেল করেছি, অনেক কিছু চিন্তা করে যে এটাকে সিম্পল সলিউশন। এবং সবচেয়ে বড় কথা, এটা বিএনপি নিজে থেকে এই প্রস্তাবটা দিয়েছে, আপার হাউসে তারা দিয়েছে। এবং তারা কি কারণে দিয়েছিল এটা নিয়ে তো আমরা হ্যাঁ কিছুটা বলেছি, আমরা অনেক কিছু স্পেকুলেট করতে পারি, কিন্তু এটা একটা খুব ভালো লেগেসি হবে যদি আমরা এখন আপার হাউস পেয়ার হাউস করি, আপার হাউস পেয়ার করি। এটা একটা বাংলাদেশের রাজনীতির একটা বড় মাইল ফলক একটা হবে। এবং এই জুলাই আপরাইজিং এর ফলে কি প্রাপ্তি হলো না প্রাপ্তি হলো এটা নিয়ে অনেক হতাশা, অনেক কিছু থাকবে, কিন্তু এই পিয়ার আপার হাউস এটা একটা বড় প্রাপ্তি। এটা আমরা একদম মানে ওই বিপ্লবীদের ভাষায় যে দেশকে পুরো বিপ্লব হচ্ছে না, কিন্তু একটা বিপ্লবাত্মক পরিবর্তন হচ্ছে। সুতরাং আহ, এবং আমরা যেভাবে এটাকে এনভিশন করেছি যে এটাতে খারাপ এফেক্ট হওয়ার চান্স খুব কম। অনেকে যে মনে করছে যে পিয়ার আপার হাউস হলে দেশের সিভিল সমাজ নষ্ট হয়ে যাবে, এরা সবাই পিয়ার আপার হাউসে বসে যাবে। তো বাংলাদেশ 18 কোটি দেশের লোক, যদি এর মধ্যে 100 জন লোক যদি পিয়ার আপার হাউসের বসার লোভে তারা নিজের বিবেক বর্জন ইয়ে করে তারা পিয়ার আপার হাউসে যে দলের পক্ষে ইয়ে করে, আর কি লোক নাই? আমরা তো দেখছি যে এখানে আরো কথা যে আমরা আমাদের অন্য লোক চলে আসবে। মানুষ তো মানে দলের পক্ষে বললে তো তাদের গ্রহণযোগ্যতা কদিন পরেই চলে যাবে। সুতরাং এই যুক্তিটা যে পেয়ারা পরজের ফলে দেশের সিভিল সমাজ নষ্ট হয়ে যাবে, আমি এটাকে মানি না। যদি নষ্ট হয় তো নতুন লোক আসবে, আমরা অনেক বড় দেশ, আমাদের অনেক ট্যালেন্ট আছে, অনেকে আছে, এটার জন্য কোনো কিছু ফাঁকা হয়ে থাকবে না। আর হ্যাঁ, এটাই কথা। যেটা আরেকটা একটু কিছু যোগ করার জন্য যে এই এটা একটা আসলেই প্রশ্ন যে আসলে প্রিন্সিপাল কারা এখানে, প্রিন্সিপাল এজেন্ট প্রবলেম, যেখানে প্রিন্সিপাল হলো কি লোয়ার হাউসের মেম্বাররা তারাই ডিসাইড করবে। কিন্তু ওইটা যে সমস্যাটা যেটাকে বললে যে লোয়ার হাউসের মেম্বারদের এখানে ইনসেনটিভটা কি, তারা কষ্ট করে ফাইট করবে কনস্টিটিউন্সিতে এবং তাদের ভোটের ভিত্তিতে আপার হাউস হবে। তো এটার জন্য একটা মোটামুটি কিছুটা গ্রহণযোগ্য সমাধান আছে যদি আমরা ডাবল ব্যালট করি। এবং এটাও পাবলিকের চয়েস যে তুমি লোয়ার হাউসের ক্যান্ডিডেট থাকবে এবং সেই সাথে একটা পার্টি ব্যালট থাকবে, যে একটা পার্টি ব্যালটে তুমি ন্যাশনাল গভর্নমেন্ট হিসেবে কাকে চাও। এটার জন্য কিন্তু এটা অনেক দেশে আছে এরকম ডাবল দিতে, যে তুমি মানে তোমার আসনে কাকে চাও। এবং এখানে কিন্তু একজন মানে পার্টির বাইরে একটা ইন্ডিপেন্ডেন্ট লোক বা যে ভালো কাজ করছে এমন লোককে অনেকে দিতে চায়। কিন্তু তুমি একটা দলের সমর্থক, তুমি জামাতের সমর্থক অথবা তুমি বিএনপি সমর্থক, তুমি দেশের ক্ষমতায় তুমি তাকে চাও। সুতরাং এই ডাবল ব্যালট সিস্টেমটা এটা একটা খুব সহজ সমাধান। এখানে এখানে এই গ্রিভেন্সটা থাকবে না। এটা আমরা হাসিফ ভাই যেমন বললেন যে আসলে বিএনপি অনেক কিছু ভয় পাচ্ছে, অনেকেই অনেক কিছু মানে আহ, বড় পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে। এগুলো খুব একটা বড় পদক্ষেপ না, কিন্তু একটা নতুন কিছু আসলেই মানুষজন মনে ভয় পাচ্ছে যে হ্যাঁ এটা কি ঝামেলা, এটা আবার কি কথা, কমপ্লিকেটেড। কিন্তু আমাদের একটু বোল্ড হতে হবে, খুব বেশি বোল্ড না হলেও এই এই ধরনের এই প্রস্তাবগুলোকে একটু চিন্তা করতে হবে। এবং আমার মনে হয় যে মানে দুনিয়ার মধ্যে ভালো ভালো যে সলিউশন, যেগুলো সহজ সিম্পল সলিউশন, যেটার মধ্যে খুব বেশি ইয়ে নাই, এরকম সলিউশন থেকে এগুলোকে আমরা অ্যাডপ্ট করতে পারি। ধন্যবাদ শফিক। টু ক্লোজ, ফাহিম। আম, ধন্যবাদ জ্যোতি, আমার মনে হয় খুব ভালো একটা আলোচনা হলো। আমি শুধু একটা পয়েন্ট হতে আসেনি, আমার কাছে মনে হয় দেখেন আপার হাউস বিকাম আপার হাউস না মানে পিআর ইটসেলফ কিন্তু আসলে একটা পলিটিক্যাল এজেন্ডা হয়ে গেছে। দেন দিস কোয়াইট ইন্টারেস্টিং। আমরা তো নিজেরা তো খেয়াল করিনি, কারণ আমরা আসলে গত 15-20 বছর মানে স্বৈরশাসক সরানোর জন্যই আসলে সব ফোকাস ছিল। কিন্তু আপনি যদি দেখেন এই যে পিআর এর কনসেপ্টটা, এটা কিন্তু নাথিং নিউ। এটা কিন্তু আসলে মানে মোস্ট প্রবাবলি বাংলাদেশের অনেক মানে বাম ঘরানার রাজনৈতিক দলগুলো কিন্তু এটা গত 20-30 বছর আগে থেকেই বলে আসছে। এবং ইন্টারেস্টিংলি আমরা দেখেছি যে আসলে রিসেন্ট টাইমে আমাদের যে রাইট রাইট উইং যারা পার্টিগুলো আছে, ইনক্লুডিং জামাত, ইসলামী আন্দোলন এবং অনেক যারা মানে একটু ইসলামিক চিন্তা ভাবনার রাজনীতি যারা করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই এই আইডিয়াটা খুব পপুলার। তারা কিন্তু মেইনলি আসলে মানে দুই হাউসেই মানে মানে তারা এফটিপিটিটাকেই আসলে লোয়ার হাউসেও তারা আসলে পিআর চায়। মানে যদি একটা
আহ, আহ, দ্বিকক্ষ না হয় এক কক্ষ হয়, তা সেখানে একটু পিয়ার চায়। তো আমার কাছে মনে হয় এইটার একটা বড় মানে বেস, সাপোর্ট বেস কিন্তু অলরেডি বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা আসলে আজ থেকে হয়তো 3-4 বছর, sorry, 3-4 মাস আগেও মনে হতো যে পিয়ার কনসেপ্টটা সাধারণ মানুষজন বুঝে না, কিন্তু এখন আমার ধারণা এটা কিন্তু আস্তে আস্তে সাধারণ মানুষের মধ্যেও এই এই অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এখন। মানে আমি যেটা আসলে মনে করি যে ইট হ্যাজ বিকাম এ কাইন্ড অফ, এবং আপনারা যদি দেখেন সিভিল সোসাইটির মধ্যে এক ধরনের ঐক্যমত্য আছে। বেশিরভাগ রাজনৈতিক দল, আবার যেটা বললাম স্পেকট্রাম একেবারে লেফট টু রাইট, তার সবার মধ্যে কিন্তু একটা ঐক্যমত তৈরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি মানে আর্জ করব বিএনপিকে যে তারা এই ন্যাশনাল পার্সপেক্টিভের এই অ্যাসপিরেশনটা যাতে একটু আন্ডারস্ট্যান্ড করে। আদারওয়াইজ আমার কাছে কেন জানি মনে হয় যে হয়তো আজ থেকে মানে 3-4 বছর পরে ইট মে বি এই কাইন্ড অফ তত্ত্বাবধায়ক সরকার যেরকম একটা পলিটিক্যাল একটা এজেন্ডা হয়ে গেছিল, হয়তো পিআর ইটসেলফ উইল বি এ পলিটিক্যাল এজেন্ডা। তো সেই ক্ষেত্রে এখনই যদি প্রিএমটিভলি বিএনপি এই অ্যাসপিরেশনটাকে কিছুটা হোল্ড করে, এবং অ্যাটলিস্ট আপার হাউস, আমিও ব্যক্তিগত মনে করি যে লোয়ার হাউসে পিআর উই মাইট নট বি রেডি ফর দ্যাট রাইট নাও। হয়তো ফিউচারে আজ থেকে 10-15 বছর পরে ইউরোপের অনেক কান্ট্রিতে যেরকম মিক্সড লোয়ার হাউসও মিক্সড পিআর ভার্সেস এফটিপিটি হয়, সেরকম আমরা গ্র্যাজুয়ালি শিফট করতে পারি। বাট সেই কনসেপ্টটাকে আসলে আমরা এখন যদি ইন্টিগ্রেট করতে পারি, তাহলে আসলে এটা এক ধরনের ন্যাশনাল অ্যাসপিরেশনের উপরেও এক ধরনের আস্থা রাখা হবে বা রিফ্লেকশন হবে, এবং এট দ্য এন্ড অফ দ্য, এবং রাজনৈতিক একটা ঐক্যমত্য, জেনারেল একটা ঐক্যমত্য, যার মাধ্যমে আমরা আমাদের রিয়েল ইস্যুসগুলো, আমাদের ইকোনমিক ইস্যু, আনএমপ্লয়মেন্ট ইস্যুতে ফোকাস করতে পারি, সেটাও আসলে আমরা আগাতে পারবো। তো আমি একটু বলে আসলে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ফাহিম, ধন্যবাদ হাসিফ ভাই, শফিক, আসিফ, সবার পার্টিসিপেশনের জন্য। আহ, আহ, দেখা যাক আগামী কিছু দিনের মধ্যে কনসেনসাস কমিশনে কিভাবে এই ইস্যুটি ইভলভ করে, ডেভেলপ করে। আহ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।